আজি রুগী আমাদের হাঁটতে লেগেছে সকাল থেকে হাঁটি হাঁটি পাপা সকাল থেকে হাঁটি হাঁটি পাপা হচ্ছে কি করবো বল গরম চা দিয়ে গেছে তো খাবি বলে উঠে পড়ো ওদিকে বেশি আসতে হবে না লাইট জ্বল দেবো গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধান আছে আর আমিও আজকে একটু বেটার ফিল করছি তবে ঘুম হচ্ছে না একদম কেন জানি না আর বাইরে প্রচুর কুয়াশা এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না ঘরে এখনও লাইটও জ্বালা হয়নি আমি সবে বাথরুম থেকে এলাম ব্রাশ করা যে কয়েকদিন পর নিজে বাথরুম গেলাম বেডের উপরেই সব করছিলাম তো বোন যেতে দিচ্ছিল না আমি জোর করেই গেলাম কারণ আমার এইখানে ব্রাশ করে আমি নিজে ফ্রেশ হতে পারছিলাম না ওয়াশরুমে গিয়ে নিজে ব্রাশ ট্রাশ করে তারপরে এলাম আর পায়ের এখন এই জায়গাটাতে ব্যথাটা আছে কিন্তু নিচের জায়গায় সেন্সটা চলে গেছিলো কিন্তু একটু আস্তে আস্তে ফিরছে যার জন্য আমরা আজকে একটু হাঁটতে পারলাম তো চলো এই দেখো আর সকালে কি দিয়ে গেছিলো দেখো একটা সিঙ্গাপুরি কলা এখানে লাল চা দিয়েছিল আর এই যে কি বিউলির ডাল না মুগ ডাল ভিজে জানি না এই দিয়েছিলাম এই খেলাম কলাটা তো কাঁচা খেতে পারিনি আর সিঙ্গাপুরি কলা আমি খাই না এই যে দিয়ে গেছে ব্রেকফাস্ট চিড়ের পোলাও আর ডিম তো এখন 8:30 বাজে আমি একটু পরে খাবো আর একটা সকাল থেকে না খেয়ে ঘুমাচ্ছে আজ আমার ড্রেসিং হবে ড্রেসিং হলে দেখতে পাবো কতটা কেটেছে কি করেছে তার আগে তো দেখতে পাচ্ছি না তো কখন হবে জানিও না ডাক্তারবাবু কখন আসবেন সবে 8টা বাজলো দেরি আছে প্রচুর কুয়াশা আজকে প্রচুর কুয়াশা কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে সব নুন মিষ্টি কিছুই নেই এটা আমাদের ও সকাল থেকে মোবাইল খাচ্ছে ও ইয়ে খায়নি খাবার খায়নি ওর মা কত জোর করলে খেলো না কি কুয়াশা বাইরে তো আমি গেছিলাম ড্রেসিং করতে ড্রেসিং করে দিল আর ড্রেসিং করে তারপরে কী হলো এক্সরে হলো এক্সরে করে তারপরে এই এলাম এখন 1টা বাজে স্নান মানে আজকে স্নান করলাম কালকে যেহেতু স্নান করি নাই পরশু ওটি হয়েছে ওটি দিনে স্নান করেছিলাম তারপরে স্নান করে টোরে এই এলাম এইবার থাকছে না ফোনটা চুলটা খুলে দে ভিজে আছে চুলটা মাথায় জল নিয়ে নিয়েছি তারা রেডি হয়ে আসছি তোমাদের সামনে হয়ে গেল স্নান জোর ছুটি হয়ে গেল আজকে আর আমি এখন আমাকে বলছে বুধবারে ছাড়বো আমি স্যার আমি অতদিন থাকবো না বলছি সোমবার পর্যন্ত থাকো বুঝতে পারছি না কদিন রেখে দেবো সবাই বলে একদিন পর ছেড়ে দেয় একদিন পর ছেড়ে দেয় কবে ছাড়বে কে ভালো লাগছে না কিছু আমার এত ইঞ্জেকশন ফোটাচ্ছে এত ইয়ে করছে যার জন্য আমি এখানে সবসময় স্লিভলেস করতে হচ্ছে আর পাটা তো বুঝতেই পারছো আমার এই পাটা যেহেতু সবসময় ড্রেসিং হচ্ছে আমাকে ব্যায়াম ফিজিওথেরাপি করছে তার জন্য আমাকে শর্ট পরে থাকতে হচ্ছে হাফ প্যান্ট পরে ও দেখো সকাল থেকে খাওয়াও নেই সারাদিন শুধু মোবাইল দেখছে সারাদিন মোবাইল দেখছে
তো দেখো কালকে ব্লগটা আমি শেষ করতে পারিনি, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, কালকে খুব কষ্ট হচ্ছিল, মাথা দপদপ করছিল, ঘাম হচ্ছিল, জানি না প্রেশার বেড়ে গেছিলো না কি কারণে, এতদিন প্রেশার লো ছিল তো ওরা মানে এমন কিছু মেডিসিন দিচ্ছে বা এমন কিছু করেছে যে প্রেশারটা আমার এক লাফে একদম নর্মাল হয়ে গেছিলো, বা রাতের বেলায় বেড়ে গেছিলো কিনা জানি না, যার জন্য আমি আর ব্লগ করিনি, কালকে ভালো লাগছিল না। আর এই আমি ব্যায়াম করলাম সকালবেলায় ওঠার পর ব্যায়াম করার পর বেঁধে নিলাম। এবার এই ওয়ার্কারটা দিয়ে আমি বাথরুমে যাবো, স্নান করবো। এখন 9টা বেজে গেছে, ভালোও লাগছে না কিছু, যেহেতু কাল রাতে আমার ঘুম হয়নি, তার শরীরটা আমার ভালো লাগছে না, একদম ফ্রেশ লাগছে না। আর অনেক কথা বলেছেন যে এত ইয়েতে দেখিনি যে ভিডিও করা। হ্যাঁ ভাই, আমি ভিডিও করছি কারণ আমার বাবা মা এখানে বাড়িতে আছে, আমার বাবা মা চিন্তা করে, আমার মেয়ে চিন্তা করে, ওরা আমার সারাদিনের ভিডিও দেখে, আমার কার্যকলাপ দেখে ওরা একটু হ্যাপি হয় যে আমার মা ঠিক আছে, ভালো আছে। তাই আমার কাউকে এই বিষয়ে জবাবদিহি করার মনে হয় না আমি কোনো প্রয়োজন বোধ করি। আমার ইচ্ছা হয় আমি করি, আপনাকে আমি বলিনি দেখতে, আপনার ইচ্ছা হবে না আমি দেখবেন না, কারণ আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, আমাকে অনেকে ভালোবাসেন যারা আমার প্রতিনিয়ত খবর নিতে চান, যারা প্রতিদিন চান যে আমি কেমন আছি এটা জানতে, যাদেরকে আমি সবাইকে মেসেজে উত্তর দিতে পারি না বা কিছু, কারণ আমার হাতটা খুব কষ্ট আছে। তো বোন সকালবেলায় চলে গেল, মনটা খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। আর এই যে আমার বর আজকে থেকে থাকবে আমার কাছে, আর এই দিদি আছে আমার থাকতে হলে ভালো হয়। আর কি আনবে ওইখানে, তোমার তো ওখানে সব আছে গো, তোমার হাঁড়ি কড়াই তো আছে, তাহলে রান্না করে নিতে পারো তো একটুখানি। যে ওই যে রান্না করবে সময় লাগবে না, সেই সময়টাও তো বেরোতে দিচ্ছে না, ওইটাই তো সমস্যা, ওইটাই তো সমস্যা। কোনো কাজ নাই, হ্যাঁ কোনো কাজ নেই, কিন্তু বলছে থাকতে হবে, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, যে যেখানে দরকার পড়েছে ফোন করো না, ওই যে এই 17 নম্বর বেড, বাড়ির লোক আসুন, নাই 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 বলে বাড়ি চলে গেছে, দিয়ে মানে সকালবেলায় ডাকছে 9টার সময়, দিয়ে বলছে আপনার সন্ধ্যে 7টায় ওষুধটা আছে খাইয়ে দেবেন, ওইটাই তো করছে। আমার সন্ধ্যে 7টায় ওষুধ আছে খাইয়ে দেবেন, মানে যাওয়ার সময় আমি লিখে দিয়ে যাবো, যা সেটা বুঝতে বলতেছে জানো, এখানে অনেক আরাম আছে, অনেক মানুষ আছে, গরিব মানুষ আছে, যে রোগীর সাথে থাকলে মানে বিশ্বস্ততার সাথে কাজ করলে তাদেরও 2 পয়সা ইনকাম হয়। রাখুন না, দেবো আমি টাকা, বলছে কি যে 2 পয়সা ইনকাম হয় তাদের, তারপর একটা কিছু তো করে দেখতে হবে, একটা সংসার দেবো, টাকা দেবো, কিন্তু থাকতে হবে 24 ঘন্টা এখানে। না 2 দিন পর তাদেরও অত্যাচার শুরু হবে, জানো না তো, এখানে আছে, বুঝেছেন, এখানে নেই, এই লোকগুলো আছে। মানে তো যে যা বলছো ভিডিওর জন্য আমার কিছু ব্যাপার না, আমি এই উত্তরগুলো সব বাড়ি গিয়ে দেবো, কারণ আমি মানুষটা নিজেই এখন এতটা অসুস্থ, কালকে মানে স্ট্রোকের মতো হয়ে গেছিলো, এত শরীর খারাপ, এতটা শরীর খারাপ। তো এই শরীর খারাপের মাঝে আমি আর কাউকে দুঃখ দিয়ে কিছু বলতে চাই না, কাউকে দুঃখ দেওয়ার আমার উদ্দেশ্য নয়, একটাই কথা বলবো, যাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে না দেখো না। তো চলো ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি, বোন তো চলে গেছে, বোন তো নেই, আর আমি কবে ছুটি হবে জানি না, আমি যেহেতু থাকতে চাইছি না বলে সোমবার ছুটি দিতে বলেছিল, কিন্তু বলছে আবার 1 সপ্তাহ পর না 2 সপ্তাহ পর নাকি সেলাই কাটতে আসতে হবে, কিন্তু আমার সেলাই অলরেডি শুকিয়ে গেছে, যদি আমাকে বলে 2-3 দিন থাকলে এক্সট্রা আমার সেলাইটা কেটে দেবে, তাহলে আমি সেলাই কেটেই বাড়ি যাবো, আমি আর এত দূর জার্নি করে আসবো না। তো সেই জন্য আমি আর ডিসিশন নিতে পারছি না, আমার বর আসুক, ও সেই ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে, আর আমার কিছু মেডিসিন আনতে গেছে, ও এলে ডাক্তারের সঙ্গে কথা বলবে যে কবে সেলাইটা কাটা হবে, সেই দিন আমি ভাবছি যদি 4-5 দিন থাকলে হয়ে যায়, আমি সেলাই কেটেই যাবো, আমি আর কষ্ট করে আসবো না ঘুরিয়ে। ভর্তিতে যাচ্ছে, আর দেখলে ভয় লাগছে, আমার সাজিয়ে গুজিয়ে যা নিয়ে যায়, যতই বুকে সাহস নিয়ে মনে বল নিয়ে যায়, কিন্তু ওটিতে গিয়ে কিছু তো একটা প্রবলেম হয়, কারণ আমি যতবার ওটিতে গেছি সাহস নিয়েই যায়, কিন্তু গিয়ে কী হয় কে জানে, আমার খিচুনি আরম্ভ হয়ে যায়, আর এটা যে তোমার 4-5 ঘন্টার ওটি হয়েছে, তো অনেকটা টাইম ধরে, তো আমার জানি না আমার খিচুনি শুরু হয়ে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, ডাক্তারটাও ভয় পেয়ে গেছে, তা ওরা বারবার জিজ্ঞেস করছে কী প্রবলেম।
চলো তাহলে স্নান টান করি। আমি আজকের মতো এখানেই শেষ করলাম, পরবর্তী উত্তর পরে দেব। শুধু এটা মনে রেখো, সত্যি সত্যি আমি খুব সহ্য করতে পারি, আমি সাহসী। আমি 2 দিন পেন কিলার নেওয়ার পর আমি স্যারকে বললাম, স্যার আমার যদি পেন না হয় আমি পেন নেবো না। নার্স আমাকে জোর করে দিয়ে গিয়েছিল পেন, যে আপনি রিফিউজ করছেন আমি কিন্তু লিখে দেবো। আমি এত শরীরে মেডিসিন যাই যে আমি যতটা পারি মেডিসিনটা অ্যাভয়েড করার চেষ্টা করি, বিশেষ করে পেন কিলার। এগুলো তো আমার যন্ত্রণা সহ্য করার উপর নির্ভর করে। তো স্যারকে আমি বললাম, স্যার আমি যতটা পারবো সহ্য করবো, কিন্তু আমাকে এরকম 3 বেলা করে পেন কিলার দেবেন না, আমি খাবো না। কারণ আমার যদি পেন হয়, আমার যদি সহ্য না হয়, আমি খাবো। কারণ এখানে যখন আমি অপারেশন করেছিলাম না, আমি একদিন একটাই পেন কিলার খেয়েছিলাম, কারণ ওটা আমার টোটাল নিজের হাতে ছিল। আমি বাড়ি চলে এসেছিলাম, আমি খাইনি। আর এখানে তো নার্সরা সে খাইয়ে দিচ্ছে, আমি খাবো না বলে তারা বলছে আমরা তাহলে লিখে দেবো, আপনি রিফিউজ করেছেন। তো আমি আজকে ডাক্তারকে সরাসরি বললাম, স্যার আমার যদি পেন না হয় আমি কেন খাবো অ্যান্টিবায়োটিক, এই পেন কিলার। এমনি শরীরে আমার এত বেশি, সে আগস্ট মাস থেকে কন্টিনিউ আমার যাচ্ছে, অ্যান্টিবায়োটিক যাচ্ছে। তো চলো আমি স্নানটা করে আসি। আর ব্লগ করতে ইচ্ছা করছে না, বোন নাই, কেউ নেই। তারপরে বোন বাড়ি চলে যাবে ওর মেয়েটাকে নিয়ে, আমার মেয়েটাও একা পড়ে যাবে, সেই চিন্তায় আমার কিছুই ভালো লাগছে না।